আমি মাঝে মাঝেই পিছন ফিরে তৌকিরকে দেখি। এখন সামনে এগিয়ে গিয়ে তো আর পিছনে অনুসরণ করা যায় না, কিন্তু আমি তাকে ঈর্ষা করি। তৌকির মনে করে যে মানুষের জীবন একটাই এবং সেই জীবনের প্রতিটি দিনই খুবই মূল্যবান। আমি ছোটবেলা থেকে সিনেমা দেখার খুব পাগল ছিলাম, তাই সিনেমা পত্রিকা পাঠারও অভ্যাস ছিল। একটা হারিকেনজলা গ্রামে থাকতাম, সেখানে চিত্রালী যেত। আর যেহেতু ওটা সীমান্তবর্তী এলাকা, উল্টোরথ নামে একটা পত্রিকা আসতো। ওই উল্টোরথে শুনি, দেখি, পড়ি যে বম্বেতে সান অ্যান্ড স্যান্ড নামে একটা হোটেল আছে, সেখানে সুইমিং পুলের পাশে পার্টি হয় এবং সিনেমায় যারা অভিনয় করেন, কলা কুশলী, সবাই সেই পার্টিতে অংশ নেন। আমি গ্রামে থাকি, কিন্তু আমার চলচ্চিত্র নিয়ে অহংকার আছে। আমার মনে হলো এইখানে আমরা খাটো হয়ে আছি। আমরা সিনেমার অভিনেতাদের গল্প শুনি, কিন্তু এরকম পরিবেশ, এরকম উদযাপনের গল্প শুনি না। তারপর হঠাৎ একদিন দেখলাম রাজ্জাক সাহেব গুলশানে বাড়ি বানিয়েছেন, সেখানে সুইমিং পুল বানিয়েছেন এবং সেই সুইমিং পুলের পাশে প্রত্যেক সপ্তাহে ইন্ডাস্ট্রির, চলচ্চিত্র শিল্পের সমস্ত মানুষেরা জড়ো হয়ে তারা পার্টি করে। ওই মফস্বলের ছেলেটা সেদিন খুব গৌরব বোধ করেছিল। মনে হয়েছিল এতদিনে আমরা কাছাকাছি একটা জায়গায় পৌঁছালাম। অনেক কাল পরে এই নায়করাজ রাজ্জাকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হলো এবং একদিন তাকে বললাম যে আমি একদিন এই আপনার এই সুইমিং পুল এবং পার্টি, এটা নিয়ে খুব গৌরব বোধ করেছিলাম। তিনি বলছিলেন, এটা কিন্তু ওইখানে হয় দেখে আমি এটা করেছিলাম তা না। আমি করেছিলাম হচ্ছে আমাকে চলচ্চিত্র, এই শিল্পকে বাঁচাতে হবে এবং আমাকে অভিনয় করে খেতে হবে। পাশে পশ্চিমবঙ্গ, তার পাশে বম্বে, ওখান থেকে বাংলা ছবি আসে, হিন্দি ছবি আসে, পাকিস্তান থেকে উর্দু ছবি আসে, হলিউড থেকে ইংরেজি ছবি আসে। সেখানে এই ছোট্ট বাংলাদেশে আমারও একটা জায়গা করে নিতে হবে এবং সেই জায়গা করার জন্য আমরা যারা একসঙ্গে কাজ করি সবাইকে একটা মাপে ওঠার চেষ্টা করতে হবে। আমি জানি আমি যে শিল্প মাধ্যমে কাজ করি সেখানে সবাই সমমানের নয়, কিন্তু যদি আমরা একটা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারি, পরস্পরের সঙ্গে যদি ঘনিষ্ঠতা এবং পরিবেশ যদি তৈরি করতে পারি, যে যার মধ্যে অসম্পূর্ণতা আছে সেও সম্পূর্ণ হয়ে উঠবে এবং সেটা আলটিমেটলি বাংলা চলচ্চিত্রের কাজে লাগবে। অযথা তিনি নায়করাজ হননি। এই গল্পটি কেন বললাম আমি? আজকে তৌকিরকে নিয়ে অনুষ্ঠানটা যখন শুরু হলো তখন আমার এই একই অনুভূতি হয়েছে। এই যে আয়োজনটা, এটা বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন বলে আমি বিবেচনা করি। এই কারণে যে আমরা যারা অভিনয়ের সঙ্গে জড়িত বা এই শিল্প সৃজন কলার সঙ্গে জড়িত, তাদেরকে আসলে সামাজিকভাবে কি রকম করে দেখা হয় সেটা আমরা কম বেশি সকলে জানি। প্রত্যেকটি শিল্পের, সৃজনশীল মানুষের নানান রং থাকে, কিন্তু যে রংটা আকর্ষণীয়, যে রংটা মানুষের কাছে বিক্রি হয় বেশি, সেই রংটা উপস্থাপন করা হয়, প্রকৃত মানুষটা সবসময় থেকে যায় বাইরে। এই যে আয়োজনটা হলো, এই আয়োজন যদি নিয়মিত চলতে থাকে তাহলে শিল্পীদের যে ভূমিকা, এক একজন মানুষের যে গৌরবময় ভূমিকা, সেগুলো আসলে সর্বসমক্ষে আসতে পারে। নিশ্চয়ই মনে আছে যে শ্রদ্ধেয় মামুনুর রশিদ একবার বলেছিলেন রুচির দুর্ভিক্ষের কথা। আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলাম যে প্রকৃত এই বিষয়টি আমরা কেউই শক্ত করে দাঁড়াতে পারিনি, কিন্তু বাস্তবতাতে এই যে রুচির দুর্ভিক্ষ চলছে, বরং এই কথাটি কেন বলা হলো সেটা নিয়ে কিন্তু একটা বিপুল উদ্যমে আলাপ আলোচনা চলেছিল। সেটির কারণ বোধহয় একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের কাজ করি কিন্তু আমাদের যে অস্তিত্ব অবস্থান সেটা সঠিকভাবে জানান দিতে পারি না। এই আজকে যে আয়োজনটা হলো, আজকে আমার অনুজ প্রতিম একজন অভিনেতার সম্পর্কে, একজন সৃজনশীল মানুষ সম্পর্কে ইতিমধ্যে যে বিস্তারিত আলোচনা, যে পাঠগুলো হলো, তাতে করে আমি পাশে বসে থেকেও কিন্তু মনে হয়েছে যে আমি তার সম্পর্কে অনেক কিছু জানতাম না। এই আয়োজনে কেবল জানাতে পারে এবং এটা খুব জরুরি বলে আমি বিবেচনা করি। আমি অগ্রজ শব্দের উল্লেখ করেছি, আমি আগে অভিনয় করতে এসেছি বলে আমি অগ্রজ, বয়সে আমি অগ্রজ, তৌকির আমার অনুজ প্রতিম, কিন্তু আমি মাঝে মাঝেই পিছন ফিরে তৌকিরকে দেখি। সবাইকে দেখতে হয় না, কাউকে কাউকে আলাদা করে দেখতে হয়, আমি তৌকিরকে দেখি।
এখন সামনে এগিয়ে গিয়ে তো আর পিছনে অনুসরণ করা যায় না, কিন্তু আমি তাকে ঈর্ষা করি। ঈর্ষা এই কারণে করি যে কি কি তার বিশেষ যোগ্যতা আছে যা আমার নেই। আমি লক্ষ্য করি যে আমি অত্যন্ত এলোমেলো একটা মানুষ, খেয়ালি মানুষ। আমার ইচ্ছে হলে এটা করি, ইচ্ছে না হলে করি না। আর তৌকির মনে করে যে মানুষের জীবন একটাই এবং সেই জীবনের প্রতিটি দিনই খুবই মূল্যবান।